সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমরা বিগত যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলোতে আমরা জলতরিতের তথ্য অংশ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, আর সাথে সাথে যদি থিওরিটিক্যাল কিছু কারো কোনো প্রবলেম থেকে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো আমরা শুরু করছি কিছু ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমরা একটা প্রশ্ন লিখলাম জলতরিৎ চ্যাপ্টারে। একটি ধাতব রোদের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস হতে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেলে তার রোধ 10% বাড়ে। ধাতুটি রোদের উষ্ণতা গুণাঙ্ক কত? এটা মেডিকেল এডমিশন টেস্টে 16-17 সেশনের পরীক্ষায় এসেছে। তো এই প্রবলেমটা একটু আমরা সলভ করতে চাই। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানো যে উষ্ণতা গুণাঙ্কের ক্ষেত্রে আমরা রোদের উপর তাপমাত্রার যে প্রভাব, ওখানে যে সূত্র আমরা পড়েছি তার আলোকে যদি আমরা করতে চাই, তাহলে সলিউশনটা আমরা এইভাবে করতে চাইবো যে রোদ 10 ডিগ্রি থেকে যখন এততে যাবে, আর নট 1 প্লাস 110 আলফা, আর নট 1 প্লাস 10 আলফা। ওকে, আমরা ওইভাবে আমি একটু সংক্ষেপ করে নিচ্ছি। যেমন আর 110 ডিগ্রিতেও হবে এত, আর 10 ডিগ্রিতে হবে এত। পরে একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন দ্বারা ভাগ করে দিয়েছি, একসাথে করে ফেললাম। হ্যাঁ, তো সেটা যদি করি, ওখান থেকে যেমন মান বসিয়ে দিই, যেমন 110 বাই 100, তারপরে 1 প্লাস 100 110 আলফা বাই হবে 1 প্লাস 10 আলফা। এটা আলফা সমান 0.001 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস কিন্তু সাথে সাথে ইউনিট গুলোও কিন্তু একেবারে ক্লিয়ার আমরা আমাদের মনে রাখতে হবে যে উষ্ণতা গুণাঙ্ক বা উষ্ণতা সহকের ইউনিট কি? পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন আমরা বলতে পারি। যেহেতু আমরা ডিগ্রি সেলসিয়াসে রেখে দিয়েছি, আমরা পার ডিগ্রি সেলসিয়াসই বলি, অসুবিধা নাই। আচ্ছা, তাইলে এখানে দেখো এই অঙ্ক করতে কিন্তু আমাদের কোনো ক্যালকুলেটরের দরকার হচ্ছে না, আমরা হাতে হাতে করে ফেলতে পারি। এখন যদি
আমরা আরো সংক্ষেপে করতে চাই, তাহলে আমি একটা টেকনিক তোমাদের দেখাই দিই কিভাবে খুবই সংক্ষেপে করা যায়। তুমি লিখবা স্যার 110 হ্যাঁ, বাই বলুন। 100 নি স্যার, 110 বাই 10 হইতো না 110 স্যার, বাই 10 হইতো না স্যার। হ্যাঁ 10 হবে, 10 হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিকই বলেছো, যেহেতু 10 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা যদি শর্ট রেঞ্জ দেখাই, শর্ট কিভাবে করা যায় এরকম, যে প্রথমে দেখবে এখানে ডেলটিটা কত, তাপমাত্রার পার্থক্য কত। তাপমাত্রার পার্থক্য হলো সরি, মানে একটা প্রশ্নতে একটু ভুল হয়ে গেছে, ওটা হবে 110, ঠিক আছে, 10 ডিগ্রি হতে 110 প্রশ্নতে হবে। আচ্ছা তাহলে ডেলটিটা সমান তোমার কত দাঁড়াচ্ছে, 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাই এত তাপমাত্রা পরিবর্তনে রোদের পরিবর্তন কত, দেখো তো, যে এখানে আমার টেম্পারেচার ছিল 10, 10 থেকে গেল 110 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমার ডেলটিটা কত, যখন তাপমাত্রার চেঞ্জ হচ্ছে তখন আমার রোদের চেঞ্জ কত, রোদের চেঞ্জ হলো 10%, হলো 10% আমি 10/100 লিখে ফেলতে পারি, এত। সুতরাং আমরা জানি উষ্ণতা গুণাঙ্কের ডেফিনেশন হলো পার ডিগ্রি সেলসিয়াসের জন্য, উষ্ণতা গুণাঙ্ক মানেই হলো পার ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা দেখবো। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে রোদের পরিবর্তন কত হবে, 10, আর নিচে হবে 100, বাই হবে 100, তাই তো। আচ্ছা তাই যদি হয় তাহলে এটা ভাগ করো যদি 0.001 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি তুমি শর্টকাট করতে চাও এইভাবে করবা, জাস্ট দেখবা যে রোদের চেঞ্জ কত, আর 1 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জের সাথে রোদের চেঞ্জ কত, আর 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য রোদের চেঞ্জ কত হবে। এটা যেহেতু এমসিকিউ এ আমাদের সময় খুবই কম থাকে, যখন আমরা করতে চাইবো তখন কুইক করার জন্য এই মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। আর জেনারেলি আমাদের এই সূত্র ইউজ করেই তো করতে হবে। আচ্ছা যারা পরে যোগদান করেছো তারা উঠে ফেলো একটু দ্রুত। তো আশা করি এই প্রশ্ন বুঝতে কারো অসুবিধা নাই। যে প্রশ্ন বুঝতে অসুবিধা হবে হ্যান্ড রাইজ করবা, আমরা আবার বলবো, অসুবিধা নেই। তাহলে আমরা এখন মুছে ফেলতে পারি। আচ্ছা পরে আসো, আমরা নেক্সট আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করি। একটি পরিবাহী তারের রোধ 6 ওহম, এর দৈর্ঘ্য একটি পরিবাহী তারের রোধ 6 ওহম, এর দৈর্ঘ্য 10 এ যদি তুমি 3 গুণ করো তাহলে তার রোধ কত হবে। হ্যাঁ, আচ্ছা যেহেতু একই পরিবাহী নিয়ে কাজ করছি আমরা, এক্ষেত্রে তার আয়তন না বললেও যেহেতু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, আয়তন না বললেও কিন্তু আয়তন কিন্তু তার অপরিবর্তিত আছে। হ্যাঁ, আচ্ছা তো এক্ষেত্রে আমাদের রোধ কত বের করতে হবে। আমরা আহ, যদি এইভাবে লিখতে পারি R2/R1, আর ইকুয়াল টু আমরা জানি রো এল বাই এ, যেহেতু একই পরিবাহী রো একই থাকবে, ওকে, আর এল 2 বাই আমরা লিখলাম
A2 rho L1 by A1। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি B1 সমান সমান B2। তাহলে A1 L1 সমান A2 L2। এখানে খেয়াল করে দেখো তাহলে A2 সমান কত হবে? A2 সমান হবে A1 L1 L2 নিচে A1 L1 A1 L1 L2 কত বলছে 3 গুণ, ঠিক আছে? তাহলে A1 by 3। আচ্ছা তাহলে এখন আমরা যদি ওই মানগুলা রো কাটা, তাহলে L2 কত? L2 হলো L2 সমান আমরা বলতেছি যে 3 গুণ, তাহলে 3L1। আর A2 সমান কত হচ্ছে? A2 সমান হচ্ছে A1 by 3। ওকে, আর নিচে হবে L1 by A1। ওকে, তাহলে দেখো এটা উল্টে উপরে চলে যাবে, তার মানে সমান সমান কি থাকবে? 9 থাকবে। তাহলে R2 সমান সমান R1 into 9, R1 সমান সমান 6, 6 into 9, তাহলে 54। ওকে, তাহলে আমরা আমাদের যদি বড় প্রশ্নতে কোথাও এইভাবে যদি রোধের জানতে চাই, অথবা রিটেন পার্টে আমরা কিন্তু ওভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। আর এমসিকিউ এর জন্য আমি একটা শর্ট টেকনিক তোমাদের বলতে দিই কিভাবে করবা। সেটা হলো আর প্রাইম মানে যে রুট তুমি নির্ণয় করবা সমান হলো n স্কয়ার r। ঠিক আছে, এই সূত্রের আলোকে তুমি করতে পারো, এটা হলো শর্ট টেকনিক। তাহলে এখানে n স্কয়ার হলো কত গুণ? 3 গুণ 3 স্কয়ার, আর রুট কত? 6। তাহলে এখানে 9 into 6 54 ওহম। এই হলো তুমি এমসিকিউ এ যদি করতে চাও শর্টকাট, তাহলে আর 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 প্রাইম সমান n স্কয়ার r। আর প্রাইম হলো যে রুট তুমি নির্ণয় করবা, আর n হলো কত গুণ তোমাকে বৃদ্ধি করতে হচ্ছে, আর ওই r হলো যে r দেয়া আছে। ওকে, তো এই সূত্রের সাহায্যে তুমি এমসিকিউ এর কুইক আনসার বের করতে পারবা। ওকে, তো আমার মনে হয় আমার সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে আশা করি অসুবিধা হচ্ছে না। মুছে ফেললাম। যারা ধরো পরে জয়েন করেছো চাইলে আমাদের ভিডিওগুলো যেহেতু থাকবে আপলোড করা, হ্যাঁ, আমরা আবার যদি কোথাও তোমার না ওঠাতে দেরি হয় বা ওঠাতে দেরি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি ইয়া করে নিতে পারো, কারেকশন করে নিতে পারবা। আচ্ছা এবার আসো আমরা দেখি, বুয়েটে একটা প্রশ্ন আসছিল, এটা 58-19-এ। আচ্ছা, এটা এরকম একটা দুটো সেল, একটা রুট, একটা রুট, এটা জাংশন, জাংশনের সাথে আলাদা একটা এই লাইনে একটা কারেন্ট আসতেছে 1 এম্পিয়ারে। আর এটা রোধ হলো 3 ওহম, এটা রোধ হলো 3 ওহম, এটা ই হলো 3 ভোল্ট, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2 এম্পিয়ার। এটা হলো 4 ভোল্ট, এটা 3 ওহম, এটা কারেন্ট যাচ্ছে, এটার কারেন্ট যাচ্ছে 2 এম্পিয়ার। ওকে, এই দুইটা জাংশনের মাঝখানে একটা ক্যাপাসিটর যুক্ত আছে 4 মাইক্রোফ্যারাড। এখন একটা রোধ যুক্ত আছে এখানে, এখানে একটা রোধ যুক্ত আছে, এটা 5 ওহম, এটা 3 ওহম, মানে ওখানে আরেকটা রোধ আছে
এটা 1 ওহম মানের, ওখানে আরেকটা জাংশন, এখানে 4 ওহম মানের আরেকটা রোধ কানেক্টেড আছে। এখানে একটা জাংশন, এই জাংশনে একটা রোধ আছে, এটা 3 ওহম মানের, এই লাইন দিয়েও কারেন্ট আসতেছে 3 এম্পিয়ার। এই মোটামুটি হলো আমার বর্তনী। এখানে নিচে লেখা আছে, এটা কিন্তু বর্তনীর একটা পার্ট, বোঝাই যাচ্ছে কারণ এদিকে কারেন্ট আসতেছে, কোথায় থেকে আসতেছে কারেন্ট, এই দেখো এদিকে এদিকে এটা বর্তনীর একটা অংশ। তাহলে এরকম লেখা বর্তনীর অংশটুকু সাম্যাবস্থায় রয়েছে, এটা বলা। এবং রোধের মধ্য দিয়ে ডিসি, ডিসি তো সবাই চিনো, ডাইরেক্ট কারেন্ট, প্রবাহিত হচ্ছে। ধারকটিতে সঞ্চিত শক্তি কত? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয়ই জানি, আমরা স্থির তড়িতে পড়েছি একটা ক্যাপাসিটরে যে এনার্জি স্টোর করে, হ্যাঁ, সেই স্টোরেজ এনার্জি হয় হাফ সিভি স্কয়ার। ওকে, তাহলে আমার লাগবে কি, এখানে ক্যাপাসিটরটা এই জায়গায় একটা বিন্দু আমি ধরে নিলাম, এ বিন্দু আর বি বিন্দু, এ একটা জাংশন, বি একটা বিন্দু। তাহলে এই এই এ বিন্দু এই ক্যাপাসিটরের অ্যাক্রসে দেখতে হবে ক্যাপাসিটরের দুই প্রান্তে, ওই ক্যাপাসিটরের দুই প্রান্তে আমার সূত্র কি, যেহেতু একটু আবার স্যার। আমার বের করতে হবে কি সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তির রাশিমালা হলো হাফ সি পি স্কয়ার, এটা। ওকে, সি কিন্তু আমার দেওয়াই আছে, বি বের করতে হবে। তাহলে বি কোন জায়গার বি বের করতে হবে, আমার সি এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে। ওকে, দেখতে হবে এই যে সিসির দুই প্রান্তে আমার বিভব পার্থক্য কত। দুই প্রান্তে কি কি, আমি দুটা বিন্দু আমার সুবিধার্থে বললাম, এ বিন্দু এবং বি বিন্দু। তাহলে আমরা কি করব, এ বিন্দুর বিভব কত আগে বের করি। ঠিক আছে, এ বিন্দুতে বিভব কত, তাহলে এই লাইনটা আমি খেয়াল করে রাখি। তাহলে এ বিন্দুর বিভব আমরা জানি, বিভব এই কি জানি, যে মনে আছে কিনা, যে আমরা যদি অ্যাকর্ডিং টু কারশফস ল বের করতে চাই, হ্যাঁ, তাহলে দেখো এই জায়গায় এই যে এ বিন্দুর এই জায়গাতে তার ই কত, ই হলো 4, ই হলো 4, আর তার আই আর কত, আই হলো 3, সরি 2, আর আর কত 3, তাহলে 3 ইনটু 2, তাহলে ই থেকে আই আর বাদ দিলে এই জায়গার আমি বিভব পার্থক্য পেয়ে যাব, তাই না? আমরা 4 মাইনাস কত 6 সমান সমান -2 ভোল্ট, এটা পেলাম আমরা। এখানে খেয়াল করে দেখো, এই এখানে এই এই জায়গা থেকে কারেন্ট প্রবাহের দিক, যেহেতু পুশের পুশ কিন্তু দেখো পজিটিভ প্রান্তটা ওই পাশে, তার মানে তড়িৎ প্রবাহের ডিরেকশন কিন্তু উল্টা, যার কারণে কিন্তু এটা মাইনাস এসেছে। ওকে, আমরা জানি যে যদি আহ আমি ওই যে আমাদের আগের যে নিয়ম অনুসারে, আমরা আগের লেকচারে যে নিয়ম বলেছি যে কারেন্টের বা ওই ডিরেকশন, আমরা যেদিকে যাব ওইদিকে যদি কারেন্টের ডিরেকশন থাকে তখন আমরা কি করি, পজিটিভ ধরি, আর বিপরীত দিকে যদি কারেন্ট যায় তখন আমরা কারেন্টের ডিরেকশনকে নেগেটিভ ধরি। ঠিক আছে। আচ্ছা, তো স্যার এ সেই বিন্দুর বিভবটা আবার হুম এ বিন্দুর
বিভব। আচ্ছা, এ বিন্দুর বিভব আবার বলবো। আমরা মনে আছে কিনা যে অ্যাকর্ডিং টু কারশফস ভোল্টেজ ল, এখানে আমরা জানি যে মোট সামেশন অফ ই ইকুয়াল টু সামেশন অফ আইআর, তাই না? এবং তখন আমরা একটা লুপ যদি তোমার থাকতো, হ্যাঁ, লুপ যদি থাকতো তখন আমরা কিভাবে বের করি, তার ই দেখি এবং আইআর দেখি। বাট এই জায়গায় লুপের ব্যাপার না, এই জায়গায় জাস্ট এই লাইনটা তুমি খেয়াল করে দেখো। এখানে এই জায়গায় ভোল্টেজ ড্রপ কত, তোমাকে যদি বলা হয় এই যে পুশ, আমরা তো এ পয়েন্টে বের করব কত ভোল্টেজ আছে, আমরা কিন্তু এ বিন্দুর ভোল্টেজ বের করব। এই জায়গায় আমার যে তড়িৎ উৎস আছে, এই তড়িৎ উৎস কতটুকু ভোল্টেজ দিতে পারতেছে, 4 ভোল্ট ভোল্টেজ দিতে পারতেছে, 4 ভোল্ট ভোল্টেজ দিতে পারছে। ওকে, আচ্ছা, কারেন্ট কিন্তু এইদিকে যাবে না, কারেন্টের প্রবাহর দিক উল্টা, তাহলে মানে ওখানে আমার একটা বিভব পতন হবে, ভোল্টেজ ওখানেও কিন্তু একটা ভোল্টেজ ড্রপ হবে, বি পাওয়া যাবে। কতটুকু বি পাওয়া যাবে? আমরা জানি যে কোনো রোধের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হলো বি ইকুয়াল টু আইআর। তাহলে আই কত? এই আই এখানে যা কথা, আই তো এই পুরো লাইনের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আই হলো 2 এম্পিয়ার আর আর হলো 3। তার মানে এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 6 ভোল্ট, আর সে সাপ্লাই দিচ্ছে কত? 4 ভোল্ট। তার মানে এ বিন্দুতে বিভব সে কিন্তু যেহেতু পজিটিভ ডিরেকশন এইদিকে, তার মানে এই কারেন্টের ডিরেকশন কিন্তু এইদিকে, উল্টা দিকে। হ্যাঁ, তার মানে এটা কিন্তু উল্টা, ওই উল্টা হওয়ার কারণে ওখানে আমরা কি লিখলাম? মাইনাস লিখলাম। সে দিচ্ছে 4 ভোল্ট আর এই জায়গায় বিভব পতন হয়ে যাচ্ছে কত? 6 ভোল্ট। তার মানে এই বিন্দুতে থাকতেছে কত? 4 মাইনাস 3 ইনটু 2, তাহলে 4 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 2 ভোল্ট। একইভাবে আমরা যদি বি বিন্দুতে বের করি, দেখো বি বিন্দুতে ভোল্টেজ কত? 3, আর এটাও কিন্তু উল্টা, তার মানে কত ভোল্ট ড্রপ হচ্ছে? 3 ইনটু 2, তার মানে কত হবে? মাইনাস 3 ভোল্ট। ঠিক আছে, এখন যদি বলি ধারকে দুপ্রান্তের বিভব পার্থক্য কত? এখন বলো দেখি, বিভব পার্থক্য, তাহলে এক প্রান্তে পাইলাম কত? -2, মাইনাস আরেক প্রান্তে কত? -3, তাহলে কত হবে? বিভব পার্থক্য বের করার নিয়ম তো জানো, এটা একটা থেকে একটা বিয়োগ করলেই হয়ে যায়। তাহলে -2 মাইনাস -3 কত হবে? 1 ভোল্ট। তাহলে দুই প্রান্তে, ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য পেলাম 1 ভোল্ট। তাহলে আমার সূত্র চলে আসে সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তি আমরা হাফ বলেছিলাম সিবি স্কয়ার, তাহলে হাফ সি কত? 4 মাইক্রোফ্যারাড, 4 ইনটু 10 টু দি পাওয়ার -6, আর এটা হবে 1 স্কয়ার। এটাকে যদি তুমি এটা কাটলে কত হবে? 2 হবে, 2 ইনটু 10 টু দি পাওয়ার -6, আর শক্তির একক কি? জুল। তার মানে ইউ সমান বা সঞ্চিত শক্তি যাই বলো সমান সমান হবে 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 জুল। আচ্ছা স্যার, তাই বলো। স্যার আমরা যে স্যার এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব বার করলাম স্যার, সেটা কিটা নষ্ট ভোল্ট না কি স্যার? না 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 না, এখানে কোনো নষ্ট ভোল্ট নাই, কারণ হলো নষ্ট ভোল্ট তো হলো কোষের অভ্যন্তরে যে ভোল্টেজ লস হয়, এখানে তো কোষের অভ্যন্তরীণ রুট কিছু দেওয়া নাই। ঠিক আছে, এটা প্রান্তীয় ভোল্টেজ। তাহলে তো স্যার মানে স্যার নষ্ট ভোল্ট সমান তো স্যার আমরা পড়লাম স্যার তড়িৎচালক বল বিয়োগ বিভব পার্থক্য। না, এটা অন্য জিনিস। নষ্ট ভোল্ট যেটা, এটা অন্য জিনিস। কোষের অভ্যন্তরে যে ভোল্টেজ লস হয়, এটা হয় যে যখন সার্কিট থেকে বের করবো। এখানে তো ওই তোমার লুপ টুপ বা ওগুলার ব্যাপার না, জাস্ট ওই লাইনেই, এখানে তো কোনো বদ্ধ লুপ না। আমরা আসলে এখানে কিন্তু কারশফ সূত্র বা কুশের সূত্র এগুলা কিছুই অ্যাপ্লাই আমরা করি নাই, জাস্ট ওই এই লাইনের মধ্যে এ বিন্দুতে কত ভোল্টেজ পাওয়া গেল এটা আমরা জাস্ট দেখেছি। ঠিক আছে, এই পয়েন্টে দেখো এই লাইন বরাবর তোমার ই কত আছে? 4 ভোল্ট, আর এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে, তাহলে কতটুকু ড্রপ হচ্ছে? 6 ভোল্ট। এখানে এই
6 ভোল্ট যে ড্রপ হচ্ছে, এই 6 ভোল্ট আমরা বের করেছি কিভাবে? আইআর দ্বারা। সো আই এর ডিরেকশন আনতে হবে। আই এর ডিরেকশন যেহেতু উল্টা, সো মাইনাস, ওই জন্য আমরা মাইনাস দিয়েছি। যদি পুশটা উল্টা লাগানো থাকতো তাইলে এখানে 4 আর 6 10 হয়ে যেত। ঠিক আছে, তখন এ বিন্দুর ভোল্টেজ হয়ে যেত 10 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমরা আরেকটা প্রশ্ন দেখব, এটাও বুয়েটে এসেছে 16-17। পড়ে দিই। আচ্ছা, এখানে প্রশ্নতে কিছু ক্লু আছে এরকম যে ভোল্ট, মিটার, 5 ভোল্ট। স্যার ভিডিও দেখা যাচ্ছে না। স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার আনমিউট করেন স্যার। আপনি নিজেকে আনমিউট করুন স্যার। আচ্ছা, তো আমরা এমিটারে আচ্ছা, এই দুটো ক্লু দেওয়া আছে যে এখানে এই বর্তনীতে অ্যামিটারের পার্ট দেখাচ্ছে 2 এম্পিয়ার, আর যে ভোল্ট মিটার লাগানো আছে এই ভোল্ট মিটারের পার্ট দেখাচ্ছে 5 ভোল্ট। আচ্ছা, এবার প্রশ্ন হলো ক নাম্বার আর সমান সমান কত, আর ক নাম্বার হলো ই সমান সমান কত। ই এই জায়গায় এটা হলো ই। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব, তোমার কিরশফস ল অ্যাপ্লাই করব। এখানে খেয়াল করো যে আমরা লুপ অনেকগুলোই আছে। ধরো এই লুপটা যদি একটা চিন্তা করি, এই লুপের কথা, এই লুপে দেখো পুশ লাগানো আছে এইদিকে, তাহলে কারেন্টের ডিরেকশন এইদিকে। তাহলে আমরা যদি লুপ চিন্তা করি এইভাবে একটা, আমরা লুপ এটা চিন্তা করতে পারি। এই লুপে এটাকে যদি আমরা বলি লুপ 1, লুপ 1 এ এটাকে যদি আমরা, আমার এটা কিন্তু আমার ক্যালকুলেশনের অংশ, আমি এটাকে ধরলাম লুপ 1। এই লুপ 1 এ খেয়াল করো আমরা আমাদের সূত্র কি, বদ্ধ লুপে অ্যাপ্লাই করব সামেশন অফ ই সমান সামেশন অফ আই আর। তাহলে এই বদ্ধ লুপে ই কত, ই হলো 5 ভোল্ট, ধরো আমরা ধরলাম 5। আর আই আর কত, এখানে রোধ কয়টা আছে, দুইটা। তাহলে এই রোধে আমার
রোধে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে আমি জানি না, কারেন্ট কত, কারেন্টও তো জানি না, ধরে নিলাম I1, তাহলে আমি কারেন্ট বলবো রোধ হলো 3 আর কারেন্ট ধরলাম I1, 3I1 প্লাস এই রোধে আমার ভোল্টেজ ড্রপ কত, এটা কিন্তু প্রশ্নে বলে দিছে, এখানে কিন্তু কিছুই বলে নাই, বাট প্রশ্নে বলে দিছে ভোল্ট মিটারের পার্ট 5 ভোল্ট। দ্যাট মিন্স এই ভোল্ট মিটারটা লাগানো কোথায়, এই রোধের অ্যাক্রসে ভোল্ট মিটার লাগানো, তাহলে এই রোধে ভোল্টেজ ড্রপ হচ্ছে 5 ভোল্ট, আমি লিখবো 5। আবার আমি বলছি আমার সূত্র হলো সামেশন অফ E ইকুয়াল টু সামেশন অফ IR, তাহলে আমার এই লুপের মধ্যে E কত, 5 ভোল্ট, 5 লিখলাম। এখন আমরা IR লিখবো, IR কোন কোন জায়গায় লিখবো, জায়গায় রোধ আছে তত। এই লুপের মধ্যে রোধ আছে আমার দুইটা, একটা 3 ওহমের আর একটা R রোধ। 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে আমরা জানি না, ধরে নিলাম I1, তাহলে 3I1 প্লাস এই R এর মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে আমি জানি না, বাট এই জায়গায় ভোল্টেজ ড্রপ কত হচ্ছে আমার IR কত, এটা কিন্তু আমার প্রশ্নে বলে দিছে, এই যে ভোল্ট মিটারের পাস 5 ভোল্ট, তার মানে এটা বলে দিছে R এর ভোল্ট মিটার কোথায়, R এর অ্যাক্রসে বিভব পার্থক্য কত হচ্ছে সেটা বলে দিচ্ছে 5 ভোল্ট, সো আমরা লিখলাম 5। এখান থেকে যদি আমি I1 বের করি তাহলে I1 সমান সমান 0 হয়ে যাবে, তার মানে বোঝা যাচ্ছে এই কোষ বা এই লুপে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তার মানে আমার যে মূল কারেন্ট যেটা এটাই রয়ে যাচ্ছে। তাই আর এর মধ্য দিয়ে প্রবাহ I সমান, এখন বলো দেখি যদি এই কোষ এই I1 কারেন্ট কে প্রবাহিত করতে চাচ্ছে, এই কোষ, তাহলে এই কোষের দ্বারা এই লুপে প্রবাহিত কারেন্টের পরিমাণ 0, সো আর এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটাই, এতে যে কারেন্ট ধরা পড়তেছে, এতে কারেন্ট কত ধরা পড়তেছে, এমিটারে কারেন্ট ধরা পড়তেছে, এমিটারে আমরা কারেন্ট পাচ্ছি 2 এম্পিয়ার কারেন্ট পাচ্ছি এমিটারে, তাই না, 2 এম্পিয়ার কারেন্ট পাই, তাহলে এই 2 এম্পিয়ার কারেন্ট আর এর মধ্য দিয়ে যাচ্ছে, যেহেতু কোষের দ্বারা এই লুপে কোনো কারেন্ট নাই, সো আমরা লিখলাম আর এর মধ্যে সমান কত হবে, 2 এম্পিয়ার হবে। সুতরাং আমরা আমাদের সূত্র কি, R সমান B এর মান কত, B এর মান হলো 5, তার মানে 2.5 রুট। এই আমরা পেয়ে গেলাম আর এর রোধের আর এর মান। প্রথম প্রশ্ন যেটা বললো আর সমান কত, এটা আমাদের হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নতে বলেছে ই সমান কত, তাহলে এই ক্ষেত্রে আমরা সেকেন্ড লুপ, তাহলে আশা করি এইটা বুঝতে অসুবিধা হয় নাই কারো। তাহলে আমরা নিচের অংশটা মুছে ফেললাম। এইবার আসো আমরা যদি ই বের করতে চাই, তাহলে এখানে এই লুপ শেষ, সেকেন্ড লুপের কথা চিন্তা করি, এই যে কোষ, এই কোষ কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে, এই দিকে প্রবাহিত করতে চাচ্ছে, তাই তো, কারেন্ট এই দিকে প্রবাহিত, তাহলে আমরা এটাকে যদি বলি লুপ 2, লুপ 2 এ, হ্যাঁ, আমরা কি করব, কোনটা অ্যাপ্লাই করব কেবিএল, কিরশফস ভোল্টেজ ল, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমার সূত্র কি, যে সমান সমান তো যেহেতু ই দেওয়া আছে আমরা ই লিখতে পারি, এখন লিখবো আইআর। তাহলে এই লুপে খেয়াল করে দেখো রোধ, মনে করো এটা থেকে আমরা শুরু করি, তাহলে আমার রোধ আছে কত, 10 ওহম, 10 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত আসতেছে, 2 এম্পিয়ার, তাহলে 10 ইনটু 2 প্লাস, তাহলে এই দিক দিয়ে কারেন্ট কিন্তু আমার এই কারেন্টটা এইদিকেই আসতেছে, 10 ওহম রোধের মধ্য দিয়ে যাচ্ছে 2 এম্পিয়ার, এরপরে সামনে গিয়ে আরেকটা পাইলাম রোধ এইটা, 2 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে, এতই, তাহলে 2 ইনটু 2, ওকে। আচ্ছা, এরপরে কি হচ্ছে আমার লুপ কিন্তু এই কিন্তু লুপ, ঠিক আছে, বদ্ধ পথ তো বুঝোই যে আমরা
এইভাবে পথটা চিন্তা করেছি, এই জায়গা থেকে শুরু করে এই হয়ে এই হয়ে এই হয়ে এই হয়ে আবার এই হয়ে, এই হলো আমার লুপ। ওকে, তাহলে আমার 10 ওহম রোধের মধ্য দিয়ে 2 এম্পিয়ার, আবার গেলাম এই জায়গায় 2 ওহম রোধের মধ্য দিয়ে 2 এম্পিয়ার প্লাস, এখন আর রোধের মধ্য দিয়ে কত এম্পিয়ার যাচ্ছে, আর এখানে আর আমার হিসাব করা লাগবে না, কারণ টোটাল ভোল্টেজ ড্রপ আমরা যেটা হিসাব করে বের করব, ওই যে আইআর আমরা হিসাব করে বের করতেছি, আইআর কিন্তু ভি, বিভব পার্থক্য, তো এখানে ডাইরেক্ট বিভব পার্থক্য দেয়াই আছে 5, তাহলে আমরা লিখবো কত 5 সমান সমান কত হবে ই হবে। এই জায়গা থেকে আমরা যদি ই বের করি, ই হবে 29 ভোল্ট। তাইলে আমার মনে হয় আমরা বুঝতে অসুবিধা হচ্ছে না। স্যার আবার বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, আমরা ওই যে লুপ করেছি, এই যে এইদিকে নিচের পথটা আমরা ধরলাম, নিচের পথ এটা এটা একটা লুপ, আমরা যদি ভোল্টেজ ল কি সামেশন অফ পুশে এই পুশের মধ্যে, এই যে লুপের মধ্যে কোষ কয়টা আছে, শুধু একটা কোষ আছে ই, সো আমরা লিখেছি ই, আর আমরা জানি আইআর লিখবো। আইআর মনে আছে তোমাদের নিশ্চয়ই, যে একটা বর্তনীর মধ্যে যত জায়গায় আমার আর থাকবে তত জায়গায় ভোল্টেজ ড্রপ হবে, বিভব পার্থক্য হবে। ওকে, সো আমি যদি এই পথে রওনা দেই, 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, আমি যদি বলি 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তাইলে বিভব পার্থক্য মানেই তো আইআর। এই 10 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত 2 এম্পিয়ার, তাইলে আমার বিভব পার্থক্য কত 10 ইনটু 2। আমি রওনা দিলাম, গেলাম এইখানে, এখানে গিয়ে আমি জিজ্ঞেস করবো, এখানে দেখবো, এখানে আমার এখানে আমার রোধ হলো 2 ইনটু 2, এটা হবে বিভব পার্থক্য। গেলাম আমি লুপ যেহেতু নিচের দিকে কনসিডার দিকে যাবো আর এর মধ্য দিয়ে, আর এর ওখানে গিয়ে বলবো আমার বিভব পার্থক্য কত, আর এর মধ্যে বিভব পার্থক্য কত, এটা সরাসরি দেওয়াই আছে 5 ভোল্ট, তাহলে আমি প্লাস দিলাম 5, আবার আমি ঘুরে আবার আগের জায়গায় চলে আসলাম। এই পুরো আমি সেকেন্ড করছি, সেকেন্ডে আমি তিনটা 10 ওহম 2 ওহম বিভব পার্থক্য হয়েছে। স্যার আপনি মিউট। স্যার আপনি মিউট হয়ে গেছেন। আচ্ছা, নেটে বেশ সমস্যা করছে, তো আমরা তাহলে এইভাবে কি করতে পারি, আমরা বুঝতে পেরেছি। এবার আসো
বুয়েটে আরেকটা প্রশ্ন আসছে 17-18-তে। প্রশ্নটা আমি পড়ে যাচ্ছি। একটি 1.5 কিলোওয়াট ইলেকট্রিক কেটলিতে 2 লিটার পানি নিয়ে গরম করলে তা 6 মিনিট 20 সেকেন্ড পর ফুটতে শুরু করে। প্রথমে কেটলিতে পানির তাপমাত্রা কত ছিল, তার মানে কেটলির প্রাথমিক তাপমাত্রা কত ছিল, হ্যাঁ সেটা বের করব। কত ছিল, আর হলো কেটলিতে পানি ফুটাতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, তাপক্ষয় নগণ্য ধরা যেতে পারে। আমি আবারও পড়তেছি। একটি 1.5 কিলোওয়াট ইলেকট্রিক কেটলিতে 2 লিটার পানি নিয়ে গরম করলে তা 6 মিনিট 20 সেকেন্ড পর ফুটতে শুরু করে। প্রথমে কেটলিতে পানির তাপমাত্রা কত ছিল, কেটলিতে পানি ফুটাতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, তাপক্ষয় নগণ্য ধরা যেতে পারে। তো এরকম একটা প্রবলেম আমরা যদি সলভ করতে চাই, হ্যাঁ তাহলে আমরা কি লিখতে পারি যে পি সমান আমরা কি জানি, লিখতে পারি কিনা ms θ2 মাইনাস θ1 বাই টি। লেখা যায় কি, কারণ আমরা পি সমান কি জানি, w বাই টি বা h বাই টি বা q বাই টি, তাই না? বা এটাকে আমরা লিখতে পারি q বাই টি, যাই বলে ডেল্টা, তাহলে ms2 মাইনাস θ1 বাই টি। আমরা স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা,
এখন তাহলে আমরা কি বের করব? প্রথমে যে প্রাথমিক তাপমাত্রা P সমান আমরা লিখলাম ms θ2 - θ1/T। হ্যাঁ, যে মানগুলা দেয়া আছে মানগুলা বসিয়ে দিলাম, θ1 এর মান বের হয়ে গেল। ওকে, এবার আমরা বের করব ব্যবহৃত বিদ্যুৎ শক্তি। ব্যবহৃত বিদ্যুৎ শক্তি W সমান PT। ঠিক আছে, P এর মান কত? P এর মান দেওয়া আছে 1.5 ইনটু 10 কিউব, আর T তো দেওয়া আছে 380। তাহলে आंसर কত হবে? 57 ইনটু 10 টু দি পাওয়ার 4 ওয়াট সেকেন্ড, বা জুলও আমরা বলতে পারি। তাহলে সুতরাং বিদ্যুৎ ইউনিট সংখ্যা আমরা জানি W বাই কত হবে? 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6। যে কিলোওয়াট বিদ্যুৎ ইউনিট আমরা হিসাব করি কিলোওয়াট আওয়ারে, বা ইউনিট যেটাকে কিলোওয়াট আওয়ার বলা হয়। তাহলে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 দ্বারা আমরা ভাগ করে দিব। ভাগ করে দিলে কত হবে? 0.16 এত বিওটি বলে দিতে পারো। তাহলে বিদ্যুৎ খরচ কত ইউনিট, বা ইউনিটকে আমরা বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট বলতে পারি, এত ইউনিট বিদ্যুৎ খরচ করতে হবে। তাহলে আমরা এই প্রবলেম বুঝতে আশা করি কারো কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, যদি না হয় আমরা আরেকটা প্রবলেম দেখবো, লাস্ট আরেকটা প্রবলেম দেখবো, দেখে আমরা আজকে শেষ করব। এটা সবার ওঠানো শেষ হয়েছে কিনা? এবার আমরা একটা বোর্ড কোশ্চেন করব, ঢাকা বোর্ড 19-এ। স্যার লেখাটা বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ, আমি বলে দিচ্ছি।
আচ্ছা, এখানে এই একটা বহিস্থ রোধ আছে যার মান হলো 10 ওহম। এখানে দুটা পুশ দেওয়া আছে প্যারালালে সিরিজে। দুটার ইএমএফ হলো 1.5 ভোল্ট এবং দুটার অভ্যন্তরীণ রোধ হলো 0.5 ওহম। এখানে তিনটা পুশ আছে প্যারালালে, তিনটারই ইএমএফ হলো 1.5 ভোল্ট, তিনটারই অভ্যন্তরীণ রোধ হলো 0.3 ভোল্ট, আর এটার সাথে একটা বহিস্থ রোধ যুক্ত আছে 10 ওহম এর। প্রথম প্রশ্ন হলো যে ফিগার বা সার্কিট 1 এর আইএস টা কত? আইএস সমান সমান আমরা কি জানি? এনই বাই এনআর। তাহলে পুশের ইএমএফ সমান হয়, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা জানি। মানে এন এর মান কত? দুইটা কোষ, মানে 2 ইনটু 1.5। বহিস্থ রোধের মান কত? 10। আর 2 ইনটু এখানে চাইলে 1 দাও, 2 ইনটু 0.5 এর মান হবে 0.27 এম্পিয়ার। ঠিক আছে, 4 নাম্বার প্রশ্নতে গিয়ে তারা বলেছে কোন বর্তনীর বহিরোধ বেশি উত্তপ্ত হবে? কোন বর্তনীর বহিস্থ রোধ বেশি উত্তপ্ত হবে বের করো। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? বহিস্থ রোধ বের করতে হলে দেখতে হবে যে আমার এই বর্তনীর আমরা ফার্স্ট সার্কিটের কারেন্ট বের করেছি, দ্বিতীয় সার্কিটের কারেন্ট বের করব। তাহলে দ্বিতীয় সার্কিটের যে আইপি, ফিগার 2 এর আইপি কত? আইপি সূত্র কত? এন ই বাই এন আর প্লাস আর। তাহলে এখান থেকে মান যদি তুমি সব বসাই দাও, বসালে পরে 0.148 এম্পিয়ার। তাহলে তুমি কিভাবে বের করবা? বেশি উত্তপ্ত হলে তাপের সূত্র লাগবে আমার এইচ এস বাই এইচ পি সমান আই এস স্কয়ার আর টি আইপি স্কয়ার আর টি। ঠিক আছে, তাইলে আই এস স্কয়ার আর টি যদি এখন দেখো খেয়াল করে আর টি তো কাটাই যাবে। আমরা কি করতে পারি? এটা 3.3। সুতরাং এইচএস ইজ গ্রেটার দেন এইচপি। তাহলে আমরা বলতে পারি যে প্রথম বর্তনীর বহিস্থ রোধ যেটা আছে সেটা রোধের মান বেশি উত্তপ্ত হবে। তানভীর কি জানতে চেয়েছে? স্যার স্যার একটা প্রশ্ন করতে পারি? হুম, স্যার এখানে তো স্যার আমরা যদি ক্যালকুলেশন না করে বলে দিই স্যার, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ বেশি হবে বা যেই রোধের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ বেশি হবে সেইখানে দিয়ে বেশি মানে রোধটা বেশি উত্তপ্ত হবে, তাহলে কি কোনো প্রবলেম হবে স্যার? না, সেটা বললে হবে না। কারণ হলো যেহেতু তোমার এখানে নিশ্চয়ই সাথে দেওয়া আছে প্রশ্নের সাথে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, অথবা এর সাহায্যে কি বলে তোমার মতামত সহকারে বিশ্লেষণ করে, এরকম সাথে নিশ্চয়ই আছে প্রশ্ন এক্সটেনশন। সো তোমাকে ওই যুক্তি দেখাতে হবে কোন যুক্তির আলোকে হচ্ছে। এটা বললে শুধু বোঝা যাবে যে তোমার হয়তো অনুধাবন করার ক্ষমতা আছে, এইটুক বলতে পারবা, কিন্তু প্রায়োগিক এবং দক্ষতার যে স্তর, এটাতে তুমি বুঝতে পারলা না। ওকে স্যার। হ্যাঁ, তো সেই জন্য এটা নিশ্চয়ই এটা থাকবে। Saya HP file plan sir. HP. বলো। জি স্যার। এইচপি যে আইপি স্কয়ার আরটি।
আমরা আলাদা আলাদা সূত্র আঁকি, দুবার লিখে একটাকে আরেকটা দ্বারা ভাগ করেছি, সরাসরি করে ফেলেছি আমি। বুঝছি আইপি তো আমরা বের করে, আইপি ওখানে বের করেছি। আর আরটি যেহেতু দুটো আরই সমান, দুটারই বহিস্থ রোধের মান সমান, সো আর আমরা কেটে দিতে পারি। হ্যাঁ, তো এই জন্য আর অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তো এখন তোমাদের হলো এই চ্যাপ্টারে আমরা আগামী দিন আরো কিছু ম্যাথ করাবো। আর তোমরা বাসায় ওই যে আমি যে শিকন ফলগুলা পড়েছি বা পড়িয়েছি, হ্যাঁ, তো ওগুলা একটু ভালো করে দেখবা, তাহলে দেখা যাবে যে আশা করি আমাদের ম্যাথের সমস্যাও আমরা উত্তরণ, সমস্যা থেকে উত্তরণ ঘটবে নিশ্চয়ই। হ্যাঁ, তো থিওরিটিক্যাল যারা রেগুলার ছিল তারা আশা করি আমার সব যা আমরা পড়তেছি এখন সেটা ধরতে পারতেছো। আর যারা দেখো নাই তারা ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে, আমার চ্যানেলেও আছে, আবার তোমাদের ওই গ্রুপেও আছে, তোমরা যে কোনো জায়গা থেকে দেখে নিবা। আর ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা আরো দেখি, আরো 1-2 দিন করি, কেমন হয় আমাদের ইমপ্রুভমেন্ট, কেমন হয়। যদি ইমপ্রুভমেন্ট ভালো হয় আমরা দেন পরে চিন্তা করব কি করা যায়। তো আমরা আজকে যা ক্লাস করলাম বা এই চ্যাপ্টারের সামগ্রিক কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আমি সবাইকে ওপেন করে দিচ্ছি। আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার নষ্ট ভুল বিষয়টা যদি একটু বুঝিয়ে দিতেন। নষ্ট আসলে অন্য, নষ্ট বলতে হলো একটা কোষের ভিতরে আর যে অভ্যন্তরীণ রোধ আছে, ওই রোধের কারণে কিছু ভোল্টেজ লস হয়ে যায়, এটা হলো নষ্ট। একটা কোষের ইএমএফ হলো 1.5 ভোল্ট। বাস্তবে যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাই আমরা দেখা যায় 1.5 পুরোপুরি 1.5 পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? ওইটা কিছু লস হয়ে যায়। আর ভিতরে কেমিক্যালের যে রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সের কারণে যখন বহির্বর্তনী সংযোগ করা হয় তখন আর ওই রোধের কারণে এইটুকু যেহেতু অভ্যন্তরীণ নষ্ট হয়ে গেছে, বাইরে আর ওইটুকু ভোল্টেজ পাওয়া যাবে না। হ্যাঁ, তো এটা নষ্ট হয়ে যায়, এই জন্য এটাকে হারানো বিভব বা লস্ট ভোল্ট বলা হয়, বা ওইটা আরেকটা নাম আছে অভ্যন্তরীণ বিভব পতন। এটা এই ভোল্টেজ ড্রপটা কোষের অভ্যন্তরেই ঘটে যায়, অভ্যন্তরীণ রোধের কারণে। ঠিক আছে, তারপরে আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা, সুস্থ থাকবা। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।